কি ঠিকমতো শোনা যাচ্ছে? জি স্যার। সো আজকের সেশনটা হচ্ছে আমরা স্ট্র্যাটেজিক পজিশনিং এন্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এটা নিয়ে পড়বো। তো এই যে স্ট্র্যাটেজিক পজিশনিং কথাটা শুনে কেউ কি একটা ধারণা দিতে পারবেন জিনিসটা কি? বা প্রথমে সহজটা নিয়ে কথা বলি, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এই কথাটা দিয়ে আসলে কি বোঝান? এনি আইডিয়া? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ স্যার গোলে পৌঁছাতে গেলে যা যা করা লাগবে এক্সাক্ট এটা না, সোজা কথা হচ্ছে আমি আমার কম্পিটিটরের চাইতে, আমি তো একটা বিজনেস করতে আসছি, তো বিজনেসও আমার তো অন্যান্য কম্পিটিটর আছে। তো কম্পিটিটরের চাইতে আমি কোন কোন জায়গায় আগানো। তো কাস্টমার যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি তোমার প্রোডাক্ট না নিয়ে আমি কম্পিটিটরের প্রোডাক্ট কেন নিব না, অথবা যদি উল্টা করে বলি যে তোমার কম্পিটিটর প্রোডাক্ট না নিয়ে আমি কেন তোমার প্রোডাক্ট নিব, হ্যাঁ, এইটার যে উত্তরটা, এই উত্তরটা হচ্ছে বেসিক্যালি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, যে কম্পিটিটরের চাইতে আমি কোন জায়গাতে আগানো। এই যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটাকে অ্যাচিভ করার জন্য আমার স্ট্র্যাটেজিক পজিশনিং দরকার, অর্থাৎ আমার কোম্পানিটাকে আমি কোথায় প্লেস করব, কিভাবে আমি আমার কোম্পানিটাকে আমার কাস্টমারের সামনে তুলে ধরব, সেটাই হচ্ছে স্ট্র্যাটেজিক পজিশনিং। তো প্রতিটা কোম্পানির, প্রতিটা সাকসেসফুল কোম্পানির স্ট্র্যাটেজিক পজিশনিং আছে। স্ট্র্যাটেজিক পজিশনিং থেকেই কিন্তু আমরা আমরা অ্যাপলকে আমরা একভাবে চিনি, মাইক্রোসফটকে আমরা আরেকভাবে চিনি, আইবিএমকে আমরা আরেকভাবে চিনি, আবার টেসলাকে আমরা আরেকভাবে চিনি। এই সব কিছু কিন্তু হচ্ছে তার স্ট্র্যাটেজিক পজিশনে সে কিভাবে নিজেকে প্লেস করছে তাদের কনজিউমারের মাইন্ডে। এখন স্ট্র্যাটেজিক পজিশনিং জিনিসটা কি, যেটা এইমাত্র বললাম, যে ইউর প্লেস ইন দ্য কাস্টমার্স মাইন্ড ভার্সেস ইন দ্য মার্কেট। যে প্রথমে আমরা ডান পাশের ছবিটা যদি একটু দেখি, স্ট্র্যাটেজিক পজিশনিং শুরু হচ্ছে কি দিয়ে? ভিশন মিশন দিয়ে শুরু হচ্ছে। সেখান থেকে ভ্যালুজ সেট হচ্ছে, অর্থাৎ আমি আমার কোম্পানিকে আমি কিভাবে সামনের দিকে আগায় নিয়ে যেতে চাই। দেন আমি আমার কম্পিটিটর অ্যানালিসিস করলাম যে আমার কম্পিটিটররা কোথায় আছে, কি করতেছে। দেন আমি চিন্তা করলাম যে আমার কম্পিটিটরদের চাইতে আমি কিভাবে ডিফারেন্ট হব, কি দিয়ে ডিফারেন্ট হব, সেটার উপর ভিত্তি করে আমি আমার পজিশনিংটা তৈরি করলাম। সে ফর এক্সাম্পল, ডিপসিক যখন আসলো, সে চ্যাট জিপিটি তো মার্কেট লিডার হয়ে বসে আছে, সে অলরেডি একটা হইচই ফেলে দিছে এভরিথিং। এখন চ্যাট জিপিটি ওর ওপেন এআই অনেক পরে আসছে ডিপসিক। ডিপসিক এসে সে নিজেকে কিভাবে পজিশনিং করছে, সে কি বলে কাস্টমারের সেই মানসিকতাকে সে তার কাছে নিয়ে আসতে, মানে কি বলবো, তার কাছে আনার জন্য সে বেসিক্যালি কি ধরনের কমিউনিকেশন করছে, কমিউনিকেশন বা আমি যদি বলি যে কি মেসেজ দিছে কাস্টমারদের, বলেন তো? দুইজনেই তো এআই, দুইজনেই তো জিপিটি মডেলেই চলতেছে, চ্যাট মডেলেই চলতেছে। কি ছিল দুজনের ডিফারেন্স? চিন্তা করেন তো, চ্যাট জিপিটি ভার্সেস ডিপসিক, পজিশনিং এর ডিফারেন্স কোথায় দুইজনের? কাস্টমারের মাইন্ডে দুইজন কিভাবে, আপনি চ্যাট জিপিটি শুনলে কাস্টমারের মাইন্ডে কি আসে, আর ডিপসিক শুনলে কি আসে? বলেন, চিন্তা করেন, ভুল শুদ্ধ কিছু একটা আনসার দেন।
স্যার আমি তো আসলে জানি না, আমি তো শুনছি যে চ্যাট জিপিটির ওই সময় যে চ্যাট জিপিটি ছাড়া আরো একটা ভালো চ্যাটবট আছে, হুম দ্যাট ইজ ডিপসিক। তো এই হুম জন্য আমি যা ডিপসিক আর কি ইয়ে করতে গেছি, এক্সপ্লোর করতে গেছি, এর বেশি তো আসলে হুম আমি আর কি শুনে শুনে গেছি, এর হুম। বেশি তো আসলে জানি না। আচ্ছা, ভেরি গুড, দ্যাটস অলসো এ গুড ইনপুট। এনি আদার থটস যে আপনারা কেন ডিপসিক ইউনো এক্সপ্লোর করতে গেছিলেন, বা মানুষ কিভাবে চ্যাট জিপিটির সাথে ডিপসিককে কম্পেয়ার করে? স্যার এমন হচ্ছে, শুনছিলাম যে প্রথমত মানে চ্যাট জিপিটি থেকে খুব ফাস্ট ডিপসিক কাজ করে। ওকে, সে অনেক কম রিসোর্সে কাজ চালাইতে পারে। হুম, ইয়েস। এটা ওয়ান অফ দ্য পজিশনিং ছিল। দ্বিতীয় পজিশনিংটা হচ্ছে চ্যাট জিপিটি হচ্ছে একটা ক্লোজ সিস্টেম, কিন্তু ডিপসিকটা সে ওপেন করে দিছে। হ্যাঁ, সবার জন্য সে ওপেন করে দিছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হচ্ছে ডিপসিক হচ্ছে চ্যাট জিপিটির চেয়ে মানে কি বলবো, লেস দেন 10 ভাগের 1 ভাগ কস্ট। সো এটা রান করতে কম রিসোর্স ব্যবহার করতে হয়, এটা চালাইতে কম খরচ কম খরচ। এবং এইটাতে এক্সটার্নাল কন্ট্রিবিউশনের সুযোগ অনেক বেশি। আপনারা সিএসসি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আপনাদের তো এই জিনিসগুলো আরেকটু ভালোভাবে আপডেটেড থাকা উচিত। সিএসসির মানুষ তো আপনার কাছে এইসব জিনিস জ্ঞান নিতে আসবে, যে বর্তমানের টেক দুনিয়া কোন দিকে যাচ্ছে। ওকে, সো দেখেন, আপনি যদি ডিপসিকের পার্সপেক্টিভে চিন্তা করেন, সে তার মিশন সাজাইছে, সে তার ভ্যালিউজ, সে কিভাবে চলবে না চলবে সেটা সাজাইছে। হ্যাঁ, তার কম্পিটিটর কে ছিল তখন মার্কেটে? একটা সিঙ্গেল কম্পিটিটর, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিকে সে কিভাবে দেখছে? চ্যাট জিপিটিকে মানুষ, হ্যাঁ, খুব রিলায়েবিলিটির দিক দিয়ে খুব বেশি তখনও স্ট্রং হয় নাই, বাট ইট ইজ সামওয়াট এক্সপেন্সিভ, সামওয়াট এই জিনিসটা একটু একটু উচ্চ লেভেলের জিনিস। কিন্তু সে চিন্তা করলো যে না, ঠিক আছে, আমি এটা গণমানুষের বানায় ফেলবো, যেখানে সবাই অ্যাক্সেস পাবে আমার সিস্টেমটাতে। এটা ইউজ করাটা খুব সহজ হবে, এটা ইউজ করাটা খুব সস্তা হবে। তো সে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট আরেকটা জায়গায় সে নিজেকে নিয়ে গেল, এবং এইভাবে করে কিন্তু সে চ্যাট জিপিটির সাথে হেড টু হেড ফাইটে না গিয়ে সে একটা ডিফারেন্ট ক্যাটাগরি তৈরি করে ফেলল। সো স্ট্র্যাটেজিক পজিশনিংটা কি? এই জিনিসটাই হচ্ছে স্ট্র্যাটেজিক পজিশনিং, যে আমি আমার সম্পর্কে, আমার কথা যখন আমার কাস্টমার শুনবে, সে আমাকে কি হিসাবে চিন্তা করবে। আমি যদি আরেকটু বেসিকে চিন্তা করি, আপনি যখন রোলস রয়েস গাড়িটার নাম শোনেন, আপনি যখন রোলস রয়েসের গাড়ি শুনেন, আর কথার কথা আপনি টয়োটা শুনেন, আপনার চিন্তা কিরকম হয়? আপনার পজিশনিং, দুইটা ব্র্যান্ডের পজিশনিং কোথায়? স্ট্র্যাটেজিক পজিশনিং কি? রোলস রয়েস অনেক প্রিমিয়াম, এক্সপেন্সিভ। রাইট, এটা হচ্ছে মানে বিশাল ধনী না হলে এটা চালানো যাবে না। হ্যাঁ, কিন্তু টয়োটা হচ্ছে কি? টয়োটা হচ্ছে গণমানুষের গাড়ি, যে কোনোখানে এটার পার্টস পাওয়া যায়, এটা রিসেল ভ্যালু ভালো। দেখেন, পজিশনিংটা চিন্তা করেন, রোলস রয়েসের পজিশনিং এক রকমের, টয়োটার পজিশনিং আরেক রকমের। আবার আপনি চিন্তা করেন, আপনি যদি মারুতির কথা চিন্তা করেন, মারুতির পজিশনিং কিন্তু আবার আরেক রকম। সো এটাই হচ্ছে সোজা কথা। আমি একটা যদি টোটাল একটা ম্যাপ করতে চাই, আপনার ব্র্যান্ডটা আসলে কোথায় পড়তেছে, এইটা বের করাটা খুবই ইম্পর্টেন্ট। So it's about how you are different, not just what you offer. So it's not only just features or anything. হ্যাঁ, এটা হচ্ছে আপনি কিভাবে বাকিদের চাইতে আলাদা, এইটা আপনাকে প্রমাণ করতে হবে আমার কাস্টমারদের সামনে। এবং সেই
যে কাস্টমার সেগমেন্টটা সেটা আপনাকে তাদেরকে কাছে টানতে হবে। তো ফর এক্সাম্পল উই আর দ্য ফাস্টেস্ট, এইটা একটা স্ট্র্যাটেজিক পজিশনে হইতে পারে। উই আর দ্য মোস্ট সিকিউর, এটা হইতে পারে। উই আর দ্য চিপেস্ট, এটা হইতে পারে। সো এইটা যেরকম একটা মজার জিনিস ছিল যে সে গ্রামীণ বাংলাদেশে গ্রামীণ ফোন তো হচ্ছে কি টেলিনরের একটা সাবসিডিয়ারি। বাংলাদেশে গ্রামীণ ফোন সবচাইতে এক্সপেন্সিভ ব্র্যান্ড, সবচাইতে এক্সপেন্সিভ টেলিকম ব্র্যান্ড। রবি বলেন, বাংলালিংক বলেন, কেউই কিন্তু তার চাইতে বেশি দাম রাখে না। ওয়ারএজ সেম টেলিনরেরই আরেকটা কনসার্ন ছিল ইন্ডিয়াতে, ইউনিনর নামে। ওর ট্যাগলাইনই ছিল হচ্ছে সবচেয়ে সস্তা। অথচ দেখেন একই কোম্পানির দুই দেশে অপারেট করতেছে দুই ডিফারেন্ট পজিশনিং। সো আমার পজিশনিং কি মার্কেটে, এটা আমাকে এস্টাবলিশ করতে হবে, আমাকে বুঝে শুনে সেটা এস্টাবলিশ করতে হবে। এখন সফটওয়্যারে পজিশনিংটা কিরকম হইতে পারে? আমরা স্পিড অফ ডেলিভারি নিয়ে আমাদের পজিশনিং করতে পারি। যেরকম উবারে আপনি একটা গাড়ি ডাকেন আর একটা ট্র্যাডিশনাল ট্যাক্সি অ্যাপের গাড়ি ডাকেন, এইখানে হয়তোবা এখানে স্পিডের কোনো তফাৎ আছে। পার্সোনালাইজেশন ক্যান বি অ্যানাদার ডিমেনশন। যে স্পটিফাই ভার্সেস রেডিও, স্পটিফাইতে কি করে, এনি আইডিয়া? গান শুনে সে আপনার মতন করে আপনাকে পার্সোনালাইজড গানের প্লে লিস্ট এন্ড এভরিথিং, এই জিনিসগুলো আপনি সাজায় রাখতে পারবেন। ওয়ারএজ রেডিওতে তো আপনার সেই কন্ট্রোলটা নাই। সো পার্সোনালাইজেশন ক্যান বি অ্যানাদার ডিমেনশন। এফোর্ডেবিলিটি, ক্যানভা ভার্সেস অ্যাডোবি। অ্যাডোবি হচ্ছে মাচ মোর এক্সপেন্সিভ। ক্যানভাটা খুবই সহজ, আপনি মাত্র কয়েক ডলার খরচ করলে আপনি কিন্তু ক্যানভার সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। বাট অ্যাডোবি স্যুট কিনতে গেলে কিন্তু আপনাকে যথেষ্ট কয়েকশো ডলার আপনাকে খরচ করতে হবে। ইউজার ফ্রেন্ডলিনেসের পার্সপেক্টিভে ডিফারেন্সিয়েশন হইতে পারে পজিশনিং, যে জুম ভার্সেস ওয়েবএক্স। জুমটা ইউজ করা অনেক সহজ, ওয়েবএক্সটা তুলনামূলক কঠিন। তো কিভাবে নিজেকে পজিশনিং করবেন এইটা কিন্তু আপনাকে এস্টাবলিশ করতে হবে। আপনাকে ফার্স্ট অফ অল ডিসিশন নিতে হবে, নিয়ে সেই অনুযায়ী আপনাকে আপনার ব্র্যান্ডটাকে আপনি কিভাবে প্লেস করবেন কাস্টমারের সামনে, সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। এই জিনিসটা যদি আপনি ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডটা ডাইলিউট হয়ে যাবে। তো এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ জিনিসটা, এই যে আমরা তো এত সময় স্ট্র্যাটেজিক পজিশনিং নিয়ে পড়লাম। স্ট্র্যাটেজিক পজিশনিং বিভিন্নভাবে আপনি করতে পারেন। আপনি স্পিড অফ ডেলিভারি, পার্সোনালাইজেশন, ইউজার ফ্রেন্ডলিনেস, এই জিনিসগুলোর মাধ্যমে আপনি আপনার ডিফারেন্সিয়েশন আপনি করতে পারেন। এখন তাহলে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি? সাস্টেইনেবল সাস্টেইনেবল এজ ওভার কম্পিটিটরস। এইটা আমাকে কেউ বুঝাইতে পারবেন? সাস্টেইনেবল এজ ওভার কম্পিটিটরস এটার মানে কি? বলেন না, কারো কোনো থট থাকলে বলেন। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটা দিয়ে এটার এক্সপ্লেনেশন হচ্ছে সাস্টেইনেবল এজ ওভার কম্পিটিটরস মেক্স কাস্টমার্স চুজ ইউ ওভার আদার্স। সে ফর এক্সাম্পল আপনি একটা চাকরির ইন্টারভিউতে গেছেন, আপনাকে কেন আরো 10 জন এরকম ইন্টারভিউ দিচ্ছে, কেন আপনাকে চুজ করবে? আপনার তো সাডেন কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, যে জিনিসটা আপনার সিভিতে দেখে আপনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। তো তাইলে জিনিসটা কি?
স্যার কোশ্চেনটা বুঝি নাই। এই যে সাস্টেইনেবল কম্পিটিটিভ অ্যাডভান্টেজের এক্সপ্লানেশন হচ্ছে গিয়ে ইটস এ সাস্টেইনেবল এজ ওভার কম্পিটিটরস। এটার মানেটা কি? স্যার লং লাস্টিং হতে হবে। লং লাস্টিং কি? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকা লাগবে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এখন লং লাস্টিং এর ডেফিনিশনটা কি? ইউ আর রাইট, লং লাস্টিং এর ডেফিনিশনটা কি? এমন একটা স্ট্যান্ড পয়েন্ট থেকে আমার প্রোডাক্টটাকে আমার সেল করতে হবে যেন আমার কম্পিটিটররা কালকে এসে আবার সেই জিনিসটা নিজেরাও নিজেদের ব্র্যান্ডে ইনক্লুড করে আমার থেকে বেটার না হয়ে যেতে পারে। ভেরি গুড, ভেরি গুড। জিনিসটা হচ্ছে যে আমাকে এমন কিছু জায়গায় আমার কম্পিটিটরের চাইতে আমাকে আগায় যাইতে হবে যে জিনিসটা আসলে কম্পিটিটর খুব সহজে ইমিটেট করতে পারবে না। কম্পিটিটর টাকা ঢাললেই সে করে ফেলতে পারবে না, জিনিসটা এরকম। সো সে ফর এক্সাম্পল আপনি একটা সফটওয়্যার আছে, এখন বড় কোনো গ্রুপ এসে চাইলেই সেই সফটওয়্যারটা 3 মাস 4 মাসে বানায় ফেলতে পারে। বাট আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে পার্সোনালাইজ সার্ভিস। সে চাইলেই এটাকে কপি করতে পারবে না। আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে সে ফর এক্সাম্পল আপনি আপনার সফটওয়্যারের টার্ন অ্যারাউন্ড টাইম খুবই কম। যেহেতু আপনি একটা স্টার্টআপ মডেলে কাজ করতেছেন, খুব চটচট করে আপনি কাজ করে ফেলতে পারেন, যেটা হয়তো একটা বড় কর্পোরেশন এটা এত সহজে কাজ করতে পারে না। সো সাস্টেইনেবল এজ, যেটা চাইলেই কপি করে ফেলা যায় না, যেটা চাইলেই আপনাকে দৌড়ায় ক্রস করে ফেলতে পারবে না। সো এইগুলো হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এখন পোর্টারস জেনারিক স্ট্র্যাটেজিজ, পোর্টার সাহেবের পোর্টার একজন গুরু ছিলেন, মাইকেল পোর্টার। সো পোর্টার সাহেব যেটা করছেন যে মার্কেটে আমার স্ট্র্যাটেজিক পজিশনিং কি হবে সেটার উনি স্ট্যান্ডার্ড একটা মডেল তৈরি করছেন। স্ট্যান্ডার্ড মডেলটা কিরকম? এখানে পাঁচ ভাবে আপনি নিজেকে আপনার স্ট্র্যাটেজিক পজিশনিং আপনি করতে পারেন। 1 নাম্বার হচ্ছে কস্ট লিডারশিপ। এখানে আপনারা দেখেন, এই ছবিটা দেখেন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ 2 ভাবে হইতে পারে, একটা হচ্ছে লো কস্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। যে লো কস্ট হচ্ছে আপনি খুব সস্তায় দিয়ে দিচ্ছেন, আর দ্বিতীয়টা হচ্ছে না, আপনি অতটা সস্তা না বাট আপনি ডিফারেন্ট মার্কেটের চাইতে, ডিফারেন্সিয়েশন। স্কোপ হচ্ছে নিশ মার্কেট, টোটাল মার্কেট। নিশ মার্কেটটা কি জিনিস? এনি আইডিয়া? কেউ বলতে পারবেন নিশ মার্কেটটা কি জিনিস? সিলেক্টিভ মার্কেট, মানে একটা সিলেক্টিভ গ্রুপ অফ পিপলকে টার্গেট করা। ভেরি গুড, ভেরি গুড। খুব ছোট একটা অংশ, মার্কেটের একটা খুব ছোট অংশ আপনি যখন টার্গেট করে কাজ করেন। সে ফর এক্সাম্পল এই যে রোলস রয়েস কিন্তু গণমানুষের গাড়ি না, এটা হচ্ছে একদম ক্রিম অফ দ্য সোসাইটি, তাদের জন্য এই গাড়ি। কিন্তু অন্যদিকে আপনি টয়োটা যদি চিন্তা করেন, টয়োটা হচ্ছে গণমানুষের গাড়ি। সো দুজনের কিন্তু স্ট্র্যাটেজিক পজিশনিং ডিফারেন্ট। একজন হচ্ছে টোটাল মার্কেটের জন্য, একজন হচ্ছে নিশ মার্কেটের জন্য। আবার সো এই যে লো কস্ট আর ডিফারেন্সিয়েশন, এটার একটা এক্সাম্পল দিতে পারবেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজে? দুইটা ব্র্যান্ড। চ্যাটজিপিটি আর ডিপসিকের কথাটা তো বলাই যায়। আর চ্যাটজিপিটিতে স্যার এখন যে ধরনের ফিচার এন্ড যত জিনিসপত্র অফার করে, এই মুহূর্তে মার্কেটে আসলে খুব কম চ্যাটবটস আছে যারা আসলে এত কিছু এত অর্গানাইজ ওয়েতে এত করে অফার করতে পারে। গুড এক্সাম্পল, গুড এক্সাম্পল। আরো কিছু এক্সাম্পল দিতে পারবেন চ্যাটজিপিটি আর ডিপসিক? আমরা তো অলরেডি একবার একটা ডিসকাস করলাম, নতুন কোন এক্সাম্পল? লো কস্ট জেনারিক প্রোডাক্ট ভার্সেস ডিফারেন্সিয়েটেড
হাই ভ্যালু প্রোডাক্ট। ব্র্যান্ডেড ভার্সেস নন ব্র্যান্ডেড প্রোডাক্ট হইতে পারে। সো এইখানে আমরা যেটা এই দুইটা জিনিসকে যদি আমরা সাজাই, দেখতে পারবো যে এক ধরনের স্ট্র্যাটেজিক পজিশনিং তৈরি হয় লো কস্ট টোটাল মার্কেট। তো লো কস্ট টোটাল মার্কেটটা কি জিনিস? এটাকে বলে হচ্ছে কস্ট লিডারশিপ। এই যে দেখেন এখানে ডান পাশে বাম পাশের উপরের জায়গাটা কস্ট লিডারশিপ। কস্ট লিডারশিপ হচ্ছে বেসিক্যালি 1 নাম্বার যে পয়েন্টটা, সেটা কি? লোয়েস্ট কস্ট প্রডিউসার ফর ব্রড মার্কেট। এটা হচ্ছে একদম গণমানুষের প্রোডাক্ট। ফর এক্সাম্পল, এখানে বাংলাদেশে যেরকম আছে ওয়ালটন, হোম অ্যাপ্লায়েন্স, প্রাণ আরএফএল, কনজিউমার গুড, এরা হচ্ছে কস্ট লিডারশিপ মডেলে চলে। যে আপনি যেখানেই যাবেন প্রাণের প্রোডাক্ট পাবেন, সব কি দেখবেন যে 10 টাকা 15 টাকা এই ধরনের জিনিসপত্রের দাম। সো আপনি চাইলেই কিন্তু একটা গরিব মানুষও সে চট করে সে কিনে ফেলতে পারবে। এবং দেখেন একদম বাংলাদেশের গ্রামাঞ্চলে গেলেও আপনি কিন্তু প্রাণের জিনিস পাবেন। আপনি একদম থানা পর্যায়ে গেলেও আপনি ওয়ালটনের শোরুম পাবেন। এটা ওরা নিজেদেরকে এইভাবেই তারা তৈরি করছে। দ্বিতীয় আমরা যেটা দেখি যে ডিফারেন্সিয়েশন প্লাস টোটাল মার্কেট, যে টোটাল মার্কেট প্লাস হচ্ছে ইউনিক ভ্যালু। আমি বড় মার্কেটের জন্য কাজ করতেছি, কিন্তু আমার একটা সার্টেন ইউনিক ভ্যালু আছে। সো ইউনিক ফিচার্স ভ্যালুড বাই ব্রড মার্কেট। সো এরা হচ্ছে গণমানুষেরই একটু বেটার ভার্সন, যেটার দাম একটু বেশি। এক্সাম্পল হচ্ছে বিকাশ। সো বিকাশের সাথে নগদের তফাৎটা কোথায় বলেন তো? আদৌ কোনো তফাৎ আছে? জানি না স্যার, নগদে তো মনে হয় আরো কম, রেট কম। হ্যাঁ, কারণ সে নিজেকে ওইভাবেই প্লেস করতে চাইছে। বাট এমনি কি কোনো তফাৎ আছে তার ব্র্যান্ড ইমেজের ভিতরে? সে কিভাবে কাস্টমারদের সামনে নিজেকে প্লেস করতে চাচ্ছে? বেশি অফার দিচ্ছে, সে মার্কেটে একটা রেবেল হিসেবে নিজেকে করতেছে, নিজেকে প্রেজেন্ট করতেছে যে আমি সস্তা, আমাকে তুমি ব্যবহার করো। বিকাশ ওই যে বলদ একটা ক্যাম্পেইন ছাড়ছিল, এটা তো সোজা কথা বিকাশকে টার্গেট করেই করছিল। সো এই যে বিকাশ, সে গণমানুষেরই জিনিস, বাট সে হায়ার কোয়ালিটি। ওয়ারেজ নগদটা হচ্ছে আরেকটু সস্তা, এবং তার কমিউনিকেশন গুলোও কিন্তু সেই ধরনের ছিল। বিকাশের অ্যাডগুলো আপনি দেখেন আর নগদের অ্যাডগুলো আপনি দেখেন, দুইটার মধ্যে কিন্তু ক্লিয়ারলি দেখবেন যে টার্গেট মার্কেটের একটা ডিফারেন্স আছে। বিকাশ টার্গেট করতেছে হচ্ছে একাধারে সে সমাজের শিক্ষিত জনগণকে করতেছে, আবার সে কি বলবো যে গ্রামাঞ্চলেও করতেছে, যেখানে মানুষ সে সবাইকে ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে দেখাইতে চাচ্ছে। ওয়ারেজ নগদের কাহিনীটা কিন্তু ডিফারেন্ট। নগদ সে নিজেকে এমন ভাবে প্লেস করতেছে যেটা আসলে ইউজই করবে হচ্ছে গরিব মানুষেরা, এটা গরিব মানুষদের জিনিস। সো এটা মাটির কাছাকাছি জিনিসটা হচ্ছে, তাদের কমিউনিকেশনটা এরকম। ওকে, তৃতীয় যেটা স্ট্র্যাটেজিক পজিশনিং, সেটা হচ্ছে কস্ট ফোকাস। আপনি লো কস্ট কিন্তু নিশ মার্কেট, সেখানে কি হচ্ছে লোয়েস্ট কস্ট প্রোভাইডার ফর এ মার্কেট। সো এক্সাম্পল হচ্ছে সহজ বাস, গাজী টায়ার। সহজ বাস কি করতেছে? সহজ কি করে? অনলাইন টিকিট কাটার জন্য। অনলাইন টিকিট কাটে। হ্যাঁ, সো
সে কি সবার জন্য এই সার্ভিসটা, নাকি শুধু যারা বাস টিকিট কাটে তাদের জন্য? শুধু বাস টিকিট কাটে, বাস বা লঞ্চ বা এই ধরনের, তো এটা কিন্তু আসলে সবার জন্য এই সার্ভিসটা না, এটা দেশের 18 কোটি জনগণের জন্য এই সার্ভিসটা না। একটা সার্টেন কিছু মানুষের এই কাজটা প্রয়োজন হয়, সেই জিনিসটা করে। সো বাজেট টিকিট বুকিং করে, এবং অফকোর্স সে কিন্তু প্লেনের টিকিট বুক করতেছে না, সে খুব যে হাই ক্লাস বাস এগুলো হয়তো বা সে বুক করতেছে না, সে জেনারেল যে সার্ভিসগুলো সেগুলো করতেছে। গাজী টায়ার্সও কিন্তু নিজেকে সেইভাবে প্লেস করছে। আপনি গাজী টায়ার আর ডানলপ টায়ার দুইটার মধ্যে আপনি যদি তফাৎ করেন, গাজী টায়ার হচ্ছে দেশি টায়ার, সে রিক্সা টায়ার বেচে, সে রিক্সা টায়ার বানায়, সে লোকাল ট্রাকের টায়ার বানায়। ওয়ারেস ডানলপ কিন্তু হচ্ছে খুবই হাইফাই ক্যাপাবিলিটির, হাইফাই ক্যাটাগরির। তুমি একটা ডানলপ টায়ারের দামই হয়তো বা গাজী টায়ারের 1.5 গুণ 2 গুণ দাম হবে। দেন চতুর্থ আমরা যেটা দেখি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ফোকাস। আপনি নিশ মার্কেট এবং ডিফারেন্সিয়েশন, হাইলি ডিফারেন্সিয়েটেড, খুবই হাই প্রাইস হতে পারে। সো ইউনিক ফিচার্স ফর এ স্পেসিফিক নিশ। ফর এক্সাম্পল হচ্ছে আড়ং, প্রিমিয়াম হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট, এটা কি মিলাইতে পারেন এটার সাথে, ডিফারেন্সিয়েশনের সাথে? জি স্যার। আড়ং এর মার্কেট কারা, টার্গেট কাস্টমার কারা? আপার ক্লাসের লোক, আরবান আপার ক্লাস পিপল, আরবান আপার ক্লাস শিক্ষিত সমাজ। সো সে কিন্তু তার ওই যেহেতু শুধু মেট্রোপলিটন সিটিগুলোতে আছে, সে হয়তো বা ঢাকা, সিলেট, চিটাগং এগুলাতে আছে, সে সারা বাংলার অন্যান্য জেলাতে সে ইচ্ছা করেই নাই, সে তো চাইলেই খুলতে পারে, তার তো প্রচুর টাকা আছে। হ্যাঁ, তো সে হয়তো বা ইচ্ছা করেই সে খুলতেছে না, এটা তার মিশনের সাথে হয়তো বা যাচ্ছে না। চাল ডাল, সে নিশ মার্কেট ইউনিক ভ্যালু দিয়ে সে করতেছে, যদিও চাল ডালটা এক্সপেন্সিভ না, বাট এটা তার একটা পার্টিকুলার সেগমেন্টকে সে টার্গেট করে করতেছে। এই চারজন মিলে তো 4 রকমের কাজ করতেছে, বাট সর্বনাশ হচ্ছে তাদের জন্য যারা 4টার কোনোটাতেই নাই। এরা হচ্ছে স্টাক ইন দ্য মিডল। এদের সমস্যাটা হচ্ছে তারা নিজেরাও জানে না তারা কি চায় এবং তারা কি হইতে চায়। তারা তাদের কাস্টমারের কাছে ক্লিয়ার কাট কোনো পিকচার নেই যে এই ধরনের কাস্টমারের কাছে আমি কমিউনিকেট করব। So risky, no clear cost or uniqueness advantage. Example, mid-tier retail clothing brands struggling to compete with Arong or low-cost street market. কারা হইতে পারে বলুন তো? Mid-tier retail clothing brand কারা হইতে পারে? এরা না আড়ং এর সাথে কম্পিট করতেছে, না এরা ঢাকা কলেজের মার্কেটের সাথে কম্পিট করতেছে বা বঙ্গবাজারের সাথে কম্পিট করতেছে। এরা মাঝামাঝি একটা জায়গায়। কারা হইতে পারে? বাংলাদেশের সব ব্র্যান্ডই তো এক্সপেন্সিভ। ব্র্যান্ড বললে এক্সপেন্সিভ, বাট তারপরেও আপনি যদি চিন্তা করেন অনেকেরই কিন্তু ক্লিয়ার কাট কোনো মার্কেট পজিশনিং নাই। এই সে ফর এক্সাম্পল আর্টিস্টির একটা সার্টেন কি ছিল, বা এই যে আর্টিজান হচ্ছে আরেকটা, বিগ বস একটা ছিল, দেন হচ্ছে কি বলে আপনার এস্টোরিয়ন আরেকটা। এরা তাদের নিজস্ব কিছু সেগমেন্ট তারা তৈরি করছে। এস্টোরিয়ন হচ্ছে সে একটু আপার ক্লাসের কি করছে, কিন্তু আরো দেখেন বিভিন্ন ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডগুলো আসছিল বাট আসার পরে তারা নাম করতে পারে নাই। এটা যেমন সে ফর এক্সাম্পল ওই যে সেইলর টাইপের ব্র্যান্ড, সেইলর, তারপরে এই ধরনের, এরা কিন্তু আসলে না ঘরকা না ঘাটকা। সে নিজেকে প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবেও নিতে পারে নাই, আবার গণমানুষের ব্র্যান্ড হিসেবেও নিতে পারে নাই। দে আর সামওয়্যার স্টাক ইন দ্য মিডল। হ্যাঁ, সে ব্যবসা হয়তো বা করতেছে, একদম খারাপ ব্যবসা হয়তো বা করতেছে না, বাট তার কোনো আসলে আইডেন্টিটি নাই, তার কোনো আসলে ব্র্যান্ড পজিশনিং নেই। সে সিম্পলি দোকান দিয়ে রাখছে, মানুষজন ঢোকে, কিনতে চাইলে কিনে, না কিনতে চাইলে কিনে না।
সো এইটা ফ্রম স্ট্র্যাটেজিক পজিশনিং পার্সপেক্টিভ ইটস এ ভেরি অ্যালার্মিং থিং। যদি আপনি নিজের ব্র্যান্ডটাকে আপনি এইটার কোথাও দেখতে না পান, দ্যাট মিনস ইউ আর স্টাক ইন দ্য মিডল। সো আপনাকে আপনার ব্র্যান্ড পজিশনিং ঠিক করতে হবে। এখন একটা স্টার্টআপের জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিভাবে তৈরি হয়? নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। আমরা এটা কিন্তু খুব ক্লিয়ারলি চ্যাট জিপিটির বেলায় দেখতে পাই। আমি পার্সোনালি আমি বিকাশেও তো দেখা যায়। হ্যাঁ সরি নগদ বিকাশের মধ্যে বিকাশ আগে আসছে। বাট বিকাশ কি ফার্স্ট মুভার ছিল মার্কেটে? বিকাশ কিন্তু ফার্স্ট মুভার ছিল না। আপনারা হয়তো আপনাদের খেয়াল নাই, একদম প্রথম এমএফএস নিয়ে আসছিল গ্রামীণ ফোন। বাট গ্রামীণ ফোনকে যে বিটিআরসি, বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন, তারা এই এমএফএস এর ব্যবসাটা করতে দেয়নি। দেন কিন্তু এটার পরে আরো মাল্টিপল আসছে। তখন যেটা হচ্ছে যে সেকেন্ড ওয়েভে বিকাশ ওয়াজ দ্য ফার্স্ট। ওই পার্সপেক্টিভে ইউ আর রাইট। সেকেন্ড ওয়েভের যারা আসছে তাদের মধ্যে ফার্স্টে বিকাশ ঢুকছে, এবং বিকাশ ঢুকেছে বেসিক্যালি ওই যে প্রথমবারই যে সে ক্যাপচার করে ফেলছে, এটাকে আর আসলে আর কেউ নাড়াইতে পারে না। আমরা চ্যাট জিপিটির বেলায় এই জিনিসটা দেখি, সে ফার্স্ট টাইম আসছে, আমরা কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা অভ্যস্ত। আমরা কিন্তু তারপরে কতজন দেখেন, এই যে মাইক্রোসফটের কি যেন কোপাইলট কতজন ব্যবহার করেন? আমি কিন্তু বাই ডিফল্ট আমি চ্যাট জিপিটি ব্যবহার করি। কোপাইলট আমার সামহাও আমি কমফোর্টেবল ফিল করি না। আমি আসলে ডিপসিক আমি কয়েকবার ইউজ করার ট্রাই করছি, আমার কাছে কমফোর্টেবল লাগে নাই। কেন লাগে নাই? কারণ আমি চ্যাট জিপিটিতে এত অভ্যস্ত হয়ে গেছি, আমি কোনো কাজ করতে গেলে আমি চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমি করি। চ্যাট জিপিটি যেভাবে প্রশ্ন করে, যেভাবে সে উত্তর দেয়, সেটাতে আমি খুবই কমফোর্টেবল হয়ে গেছি। দ্বিতীয় সোর্স অফ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে প্রোপ্রাইটারি টেকনোলজি। এই জিনিসটা কি বলতে পারেন? স্যার, এমন প্রযুক্তি যেটা শুধু আমার কোম্পানি ইউজ করবে, বাকি কারোর জন্য না। রাইট, মানে এমন একটা জিনিস যেটা আপনি আবিষ্কার করছেন, আপনার নামে পেটেন্ট করা, যেটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এই ধরনের প্রোপ্রাইটারি টেকনোলজি যখন তৈরি হয়, তখন কিন্তু এটা একটা সিগনিফিক্যান্ট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেয়। এবং এটা একই সাথে সেই কোম্পানি সম্পর্কে একটা পজিটিভ মেসেজও পাঠায় যে আমি কিন্তু কপি করে মার্কেটে আসি নাই, আই এম এন ইনোভেটর and I am leading the market. So proprietary technology, unique UX, UI or design. So আমার আরো অনেক কম্পিটিটর আছে, কিন্তু আমার UX UI এত ভালো যে সেটা আসলে আমার কম্পিটিটরদেরকে খুব সহজেই সারপাস করে যাচ্ছে। হয়তো বা কোয়ালিটি অনুযায়ী আমরা কম্পিটিটররা সবাই 19-20, বাট UX UI এর পার্সপেক্টিভে আমারটা ইউজ করা এত সহজ, আমারটা সেই ফ্লোতে যায়, কাস্টমার যেভাবে চায় সেভাবেই যাচ্ছে, কাস্টমার ইউজ করে আরাম পাচ্ছে। এই আরামটাই বেসিক্যালি এটা আমার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হয়ে যেতে পারে। দেন হচ্ছে স্ট্রং ফাউন্ডার নেটওয়ার্ক অর ব্র্যান্ড ক্রেডিবিলিটি। সে ফর এক্সাম্পল, আপনারা যারা স্টার্টআপের সিনের সাথে আপনারা যারা কানেক্টেড আছেন, আপনারা নিশ্চয় ওয়াই কম্বিনেটরের নাম শুনে থাকবেন। ফাউন্ডার্স ইনস্টিটিউট আছে। এরা হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনাইজড, তারা হচ্ছে ফাউন্ডার নেটওয়ার্ক। ওয়াই কম্বিনেটর থেকে যে পাশ করে বের হয়েছে, ওয়াই কম্বিনেটর হচ্ছে একটা বিজনেস অ্যাক্সেলারেটর প্রোগ্রাম। সো ওয়াই কম্বিনেটর থেকে যে পাশ করে বের হয়েছে, তাকে বেসিক্যালি মানে তার যে নেটওয়ার্ক, তার যে ব্র্যান্ড ভ্যালু, যে হি ইজ এ ওয়াই কম্বিনেটর গ্র্যাজুয়েট, তার মানে হচ্ছে হি ইজ সামথিং। সো যে কিনা সোজা কথা আমি যদি বলি যে এমআইটি থেকে পাস করে বের হয়েছে, আমার কি আর আলাদা করে কিছু বলে দেওয়ার প্রয়োজন হয় যে সে কতটুক কি বলবো, কতটুক জ্ঞানী, কতটুক কেপেবল মানুষ?
এমআইটি থেকে বের হয়েছে তার মানেই হচ্ছে সে এক্সেলেন্ট। অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে পড়ালেখা করছে, হ্যাঁ, স্ট্যানফোর্ড থেকে পড়ালেখা করছে। এই জিনিসগুলো হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। সো কেউ যখন বলে যে আমি কিন্তু একজন এমআইটি গ্র্যাজুয়েট, এমআইটি গ্র্যাজুয়েট বলার সাথে সাথেই আপনার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি হয়ে যায়। মানুষ আপনাকে অটোমেটিক্যালি বিশ্বাস করে, ইনভেস্টররা অটোমেটিক্যালি আপনার কাছে আসে যে ভাই এই মানুষটার ফেল করার চান্স কম, ওর পিছনে আমি টাকা ঢালতে রাজি আছি। বা আপনি যখন কিছু তৈরি করবেন, আপনি যখন কাউকে আপনার টিমে ডাকবেন যে ভাই তুমি আসো আমার টিমে কাজ করো, আই এম এমআইটি গ্র্যাজুয়েট, তুমি আমার টিমে কাজ করো, তোমার সাকসেস হওয়ার চান্স অনেক বেশি, আপনার মানুষ পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে। সো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এই স্ট্রং ফাউন্ডার নেটওয়ার্ক থেকে আসতে পারে, ব্র্যান্ড ক্রেডিবিলিটি থেকে আসতে পারে। যে আপনি খুব ভালো একটা ব্র্যান্ড আপনি এস্টাবলিশ করে ফেলছেন, এখন ওই ব্র্যান্ড, সে কথার কথা গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন কি জিনিস সেটা কিন্তু আর আসলে কাউকে বোঝাইতে হয় না। বাট আপনি যদি এখন টেলিটক নিয়ে কাউকে কনভিন্স করতে যান, আপনাকে কিন্তু অনেক কাঠখড় পড়াইতে হবে যে কেন আপনি ভালো। বাট গ্রামীণ ফোন নিয়ে আপনাকে আসলে ওই ঝামেলাটা আপনাকে ভয়তে হবে না। বা আমরা যদি গাড়ির বেলায় চিন্তা করি, আপনি মার্সিডিজ গাড়ি, আপনার ব্র্যান্ড ক্রেডিবিলিটি আছে, বাট আপনি হয়তোবা ওই যে বিওয়াইডি বা আপনি গ্রেট ওয়াল, এইগুলার ব্র্যান্ড ক্রেডিবিলিটি এখনো কিন্তু এস্টাবলিশ হয় নাই। এখনো আপনি এটার সে কি বলবো, এটার যে পারফরমেন্স, এটা লনজিভিটি, এটা রিসেল ভ্যালু, এগুলা দিজ আর নট প্রুভেন টিল নাও। সো ব্র্যান্ড ক্রেডিবিলিটি খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। দেন হচ্ছে কমিউনিটি অর ভাইরাল লুপস, যে পার্টিকুলার কোনো কমিউনিটির পার্ট কিনা আপনি, যেটা কাছাকাছি স্ট্রং ফাউন্ডার নেটওয়ার্কের মতনই, যে ওয়াই কম্বিনেটর কমিউনিটি বা এই ধরনের, এইগুলার পার্ট কিনা আপনি। এগুলার পার্ট হইলে তার মানে হচ্ছে কি এখানে খুব ইনফরমেশন ঘোরে এইসব জায়গায়, আপনি রেলিভেন্ট ইনফরমেশন অন টাইম আপনি পেয়ে যাবেন, বিভিন্ন অপরচুনিটির খবর আপনি পেয়ে যাবেন, বিভিন্ন কোলাবোরেশনের সুযোগ আপনার কাছে আসবে। হ্যাঁ, যেই জিনিসটা কিন্তু আপনি ওই নেটওয়ার্কের বাইরে থাকলে, কমিউনিটির বাইরে থাকলে এই তথ্য অনেকের কাছে আসবেই না। সো এইটা হচ্ছে পজিশনিং ম্যাপ, এটা হচ্ছে স্ট্র্যাটেজিক পজিশনিং ম্যাপ। এখানে এই বাম পাশের যে ছবিটা দেখতেছেন, এই ছবিটা দেখে কি বুঝতেছেন বলেন তো? প্রাইস আর কোয়ালিটির মধ্যে কম্বিনেশন গুলো বুঝি নাই, আরেকবার বলেন। প্রাইস আর কোয়ালিটি দিয়ে আচ্ছা, পজিশন দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি, প্রাইসের। সো এইচএনএম কোথায় আছে বলেন তো? এইচএনএম আর এমএনএস এর মধ্যে তফাৎ কোথায়? এমএনএস একেবারে উপরে, হাই কোয়ালিটি হাই প্রাইস। সো এইটার টার্গেট মার্কেট কারা? রিচ পিপল। রিচ পিপল, ভেরি ট্রু। হ্যাঁ, এ হচ্ছে নিশ মার্কেটের জন্য খেলতেছে, ওয়ারেজ এইচএনএম কিন্তু নিশ মার্কেটের জন্য না, সে মধ্যবিত্তর ব্র্যান্ড এটা এইচএনএম। হ্যাঁ, সো মার্কস এন্ড স্পেন্সার সেটা এ হচ্ছে নিশ মার্কেটের ধনী মানুষের ব্র্যান্ড, এইচএনএম হচ্ছে গিয়ে সে মধ্যবিত্তর ব্র্যান্ড। এখন আপনি যদি নতুন একটা ব্র্যান্ড আপনি নামাইতে চান, আপনাকে আসলে ডিসাইড করতে হবে যে আপনি এই যে ম্যাপটা আছে, এই ম্যাপের কোথায় আপনি নিজেকে প্লেস করবেন। আপনি যখনই কোনো বিজনেস আপনি রান করবেন, আপনাকে এই ধরনের একটা ম্যাপ আপনাকে তৈরি করতে হবে। তৈরি করে আপনি নিজেকে প্লেস করে, এখন আরো 10 জন যেখানে আছে আপনি সেখানেই গিয়ে আপনি কি গুতাগুতি করবেন, নাকি আপনি নিজের জন্য নতুন আর একটা সেকশন তৈরি করবেন, এটা আপনাকে বুঝতে হবে। সে ফর এক্সাম্পল আমাদের ইউনিভার্সিটির সামনেই অনেক রেস্টুরেন্ট আছে। এখন ওই যে কাবাব আর গ্রিলের যদি আমরা একটা রেস্টুরেন্ট দিই, এইটা কোথায় পড়বে বলেন তো? হাই প্রাইস আর কোয়ালিটির পার্সপেক্টিভে আপনি এটাকে কোথায় প্লেস করবেন? জেনারেল, বা আপনি যদি আমরা আগে চিন্তা করি স্টারকে আপনি কোথায় প্লেস করবেন? স্যার মিডিয়ামে।
মিডিয়ামে। কোয়ালিটির দিক দিয়ে সে কি খুব হাই লো কোথায় থাকবে বলেন তো? মানে H&M এর জায়গা দিয়ে আমরা প্লেস করব নাকি অন্য কোথাও? স্যার ওর আশেপাশে কোয়ালিটি তো ভালোই, কোয়ালিটি আমি তো মনে করি যথেষ্ট ভালো, দামও সেই তুলনায় খুব বেশি না। হয়তোবা আমি এটাকে অ্যাসোস অথবা রিভার আইল্যান্ডের জায়গায় আমি হয়তোবা প্লেস করতে পারি। যে কোয়ালিটি একটু হাই বাট প্রাইস তুলনামূলক মিডিয়াম। বাট আপনি যদি চিন্তা করেন স্টারের পাশেই ধরে নিলাম আর একটা খুব ছোট দোকান, তো অনেকগুলো দোকান এখানে, সে ওই জাস্ট এটার পাশ থেকে এসে বানাচ্ছে, রুটি বানাচ্ছে, হয়তো এখানেও গ্রিল টিল ঘুরতেছে, আপনি এটাকে কোথায় প্লেস করবেন? লো কোয়ালিটি লো প্রাইস। লো কোয়ালিটি লো প্রাইস হইতে পারে। সো আপনি হয়তো এই যে নিউ লুকের জায়গায় হয়তো প্লেস করতে পারেন, অথবা যে যে ব্র্যান্ডটা সেটার এখানে আপনি প্লেস করতে পারেন। যে এটার আসলে ব্র্যান্ড ক্রেডিবিলিটিটা নাই যেটা স্টারের আছে। এখন আপনি ডিসাইড করলেন যে আপনি এইখানে আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, আপনি কোথায় প্লেস করবেন নিজেকে? যে কোনো জায়গাতে কিন্তু আপনি প্লেস করতে পারেন, বাট জিনিসটা হচ্ছে আপনাকে বুঝে শুনে প্লেস করতে হবে। আপনি হাই কোয়ালিটি হাই প্রাইস দিতে পারেন। বিভিন্ন রেস্টুরেন্ট কিন্তু আছে যেগুলা হাই কোয়ালিটি হাই প্রাইসে চলতেছে, যে বিভিন্ন ফাইন ডাইনিং রেস্টুরেন্ট। আবার সে ফর এক্সাম্পল মতিঝিলে একটা রেস্টুরেন্ট আছে কস্তুরি নাম, সেটা হচ্ছে ডিজাইন করাই হচ্ছে অফিস পাড়ার মানুষদের জন্য, অফিস পাড়ার এক্সিকিউটিভ যারা তারা এখানে ঢুকলে আপনি খুব ইজিলি এক বেলায় আপনি মানে 800-900 টাকা বা 1000-1200 টাকার আপনি কিন্তু খেয়ে ফেলতে পারেন। সো আপনি কি কস্তুরি টাইপের একটা দোকান দিবেন, নাকি আপনি ওই স্টার টাইপের একটা দোকান দিবেন, নাকি আপনি অন্য কিছু দিবেন? এইটা কিন্তু আপনাকে খুব কনসাসলি আপনাকে ডিসাইড করতে হবে। জাস্ট বিকজ সবাই ওইখানে পরোটা গোস্তের দোকান দিয়ে টাকা বানাচ্ছে, আপনি ওইখানে দিয়ে দিলে যে ভালো ব্যবসা হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। হয়তো বা মার্কেটে অলরেডি দেয়ার আর মোর দেন ইনাফ রেস্টুরেন্টস, বাকি সবাই আপনি খালি চোখে দেখতেছেন, হয়তো বা সবাই কাস্টমার সার্ভ করতেছে, দিন শেষে প্রফিট করতেছে কজন আপনি কিন্তু এটা সঠিকভাবে আপনি জানেন না। সো জাস্ট বিকজ একটা ক্রাউডেড মার্কেট আছেই দেখে যে আপনি সেখানে একই জিনিস নিয়ে ব্যবসা করতে ঢুকে গেলেন, তাহলে কিন্তু বুঝতে হবে যে ইউ আর সামওয়্যার স্টাক ইন বিটুইন। এটা আমাদেরকে যখনই আমরা ব্যবসা করতে নামবো নিবেন, এই যে আমরা যে ইন্ডিভিজুয়াল, যে আমরা এক একজন এক একটা মানুষ, আমাদের নাম আছে, আমাদের একটা প্রোফাইল আছে, আমাদের নাম শুনলে মানুষের মনে একটা চেহারা একটা ছবি ওঠে, কারো নাম শুনলে একটা পজিটিভ একটা ফিলিং আসে, কারো নাম শুনলে হয়তো বা ততটা পজিটিভ ফিলিং আসে না। এটাও কিন্তু আপনি প্র্যাকটিক্যালি নিজেদেরকে আপনার ক্লাসের 40 জনকে আপনি এইভাবে কিন্তু ম্যাপ করতে পারবেন। হ্যাঁ, এখানে প্রাইস কোয়ালিটি না, এখানে আপনি অন্য কোনো পার্সপেক্টিভ দিয়ে করতে পারেন, যে সে কথার কথা ট্যালেন্ট ভার্সেস গ্রেড, এই ধরনের একটা জিনিস। যে অনেক মানুষই আছে যে হাইলি ট্যালেন্টেড বাট গ্রেড তার ভালো না, সিজিপিএ ভালো না। আবার অনেক দল আছে দেখবেন যে ডেইলি সে কথার কথা ঘন্টার পর ঘন্টা পড়ালেখা করে, এই পড়ালেখার চোটেই তার কিন্তু সিজিপিএ হাই, বাট মেবি অতটা ট্যালেন্টেড হয়তো বাসে না। আমরা একটা খুব সহজ একটা এক্সাম্পল আমরা ধরতে পারি, যে আমাদের ক্রিকেট টিমে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম, হু ডু ইউ থিঙ্ক ইজ মোর ট্যালেন্টেড? সাকিব আল হাসান। সাকিব আল হাসান অফকোর্স। হ্যাঁ, এবং মজার জিনিস হচ্ছে কি, মুশফিকুর রহিম নিজেও সেটা জানে যে সাকিব আল হাসানের মতো ট্যালেন্টেড সে না, এবং এটা মুশফিকুর রহিম নিজেই সে বলে যে দেখেন ভাই, আমি সাকিব তামিমের মতন এইরকম ট্যালেন্টেড না, সেই কারণে এটাকে কভার করার জন্য আমি কি করি, আমি দৈনিক 8 ঘন্টা আমি প্র্যাকটিস পিচে থাকি, আমি দৈনিক 8 ঘন্টা আমি নেট প্র্যাকটিস করি। তার মানে কি, সে তার পারফরমেন্স ইজ গুড বাট মেবি ট্যালেন্টেড নট আপ টু দ্যাট লেভেল। তো এখন আমরা যদি এরকম একটা জিনিস প্লেস করি, সে
মোহাম্মদ আশরাফুল সারা জীবনে ট্যালেন্টেড থেকে গেল, বাট আসলে কোনোদিন সেইভাবে পারফর্ম করতে পারেনি। হ্যাঁ, আমরা মোহাম্মদ আশরাফুল নিলাম, তামিম ইকবাল নিলাম, সাকিব আল হাসান নিলাম, আর হচ্ছে আমরা কি নিলাম, মুশফিকুর রহিম নিলাম। সবাই কি একই জায়গায় প্লেস হবে? ট্যালেন্ট ভার্সেস পারফরমেন্স? না স্যার। কোথায় প্লেস হবে বলুন তো? মুশফিকুর, আমরা যদি এই যে উপর নিচে আমরা যদি পারফরমেন্স নিয়ে আসি, যে হাই পারফরমেন্স লো পারফরমেন্স, আর ডানে বামে আমরা যদি লো ট্যালেন্ট হাই ট্যালেন্ট দেখি, মুশফিক কোথায় পড়বে? স্যার মাঝামাঝি একটা জায়গায়, স্যার এই মানে হাই পারফরমেন্স মিডিয়াম ট্যালেন্ট পড়বে। হ্যাঁ, ওয়ারাস সাকিব আল হাসান কোথায় পড়বে? হাই পারফরমেন্স হাই ট্যালেন্ট। হাই পারফরমেন্স হাই ট্যালেন্ট, হ্যাঁ। মাহমুদুল্লাহ রিয়াদ কোথায় পড়বে? মুশফিকুর রহিমের চাইতে আরেকটু ট্যালেন্টেড, বাট মেবি পারফরমেন্সের দিক দিয়ে দুইজনই সমান। তামিম ইকবাল কোথায় পড়বে? মানে সাকিব আল হাসানের কোন দিকে যাবে? একটু নিচে। একটু নিচে, বাট ভেরি ট্যালেন্টেড, তাই না? সো ট্যালেন্টে হাই ট্যালেন্ট, বাট পারফরমেন্সের দিক দিয়ে সাকিব আল হাসানের একটু নিচে থাকবে। আমি আশা করি কনসেপ্টটা আপনাদেরকে বোঝাইতে পারছি। সো এখন আপনারা যে কোনো বিজনেসকে কিন্তু, যে কোনো ইন্ডাস্ট্রিকে আপনারা কিন্তু এইভাবে আপনারা অ্যানালাইজ করতে পারবেন। এবং আপনাদের যে সামনে যে কিটা আছে, সামনে যেই অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টটাও আপনি একটু চেষ্টা করবেন যে আপনারা যেই কোম্পানিকে নিয়ে অ্যাসাইনমেন্টটা করবেন, সেই অ্যাসাইনমেন্টের এই ধরনের একটা ম্যাপ অ্যাড করা যায় কিনা এটা একটু দেখেন। যদি করতে পারেন খুবই ভালো হয়। ওকে, এখন একটা যদি ছোট কেস স্টাডি আমরা একটা ডিসকাস করি যে বিকাশ ভার্সেস নগদ কি হচ্ছে। বিকাশ পজিশনড অন রিলায়েবিলিটি অ্যান্ড স্কেল। বিকাশ মানেই কিন্তু আমরা চিন্তা করি রিলায়েবল একটা ব্র্যান্ড, এটা হচ্ছে আপার ক্লাস একটা ব্র্যান্ড, সে সব জায়গায় তার অ্যাভেলেবিলিটি আছে। নগদ কি করলো? নগদ এন্টার্ড উইথ অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড টেলকো পার্টনারশিপ। নগদ ঢুকেই শুরু করলো যে ভাই এই 1020 টাকা দিব, এটা কেমন কথা? আমার দরকার নেই 1020 টাকা, তুমি আমাকে 1009 টাকা দাও। এবং বিভিন্ন টেলকোর সাথে পার্টনারশিপ করে তারা আগাইলো, যেটা কিন্তু বিকাশ করে নাই। বিকাশ করছে কি, তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা আগাইছে। এখন আপনারাই বলেন যে হু হ্যাজ মোর লং টার্ম অ্যাডভান্টেজ, বিকাশ না নগদ? আমরা জানি নগদকে নিয়ে অনেক প্রশ্ন আসতেছে, অনেক এথিক্যাল ইস্যুজ আছে, বাট আমরা যদি সেই জিনিসটাকে সরায় রাখি, আমরা যদি পিওর বিজনেস পার্সপেক্টিভে চিন্তা করি, লং টার্ম অ্যাডভান্টেজ কার, নগদের না বিকাশের? লং টার্মে জিতবে কি? নগদ এখন ভালোই পপুলারিটি পাচ্ছে, সেই অনুযায়ী নগদ আগাইতে পারে। নগদ জেতার চান্স বেশি। আচ্ছা, হতে পারে সে অ্যাফোর্ডেবিলিটি দিয়ে সে হয়তোবা সব মানুষের কাছে কাছে পৌঁছা যাইতে পারবে। কিন্তু বিকাশের ঘটনাটা কি? বিকাশ হচ্ছে এমএফএস এর গ্রামীণ ফোন টাইপের। নগদের কিন্তু আমি যেমন ব্যক্তিগতভাবে আমি নগদ ব্যবহার করি না, বিকজ আই ডোন্ট ট্রাস্ট নগদ। তার একটা ট্রাস্টেবিলিটি ইস্যু আছে। নো ম্যাটার হোয়াট, তোমার চরিত্র যদি খারাপ থাকে তুমি কিন্তু, তোমাকে কিন্তু কেউ ভরসা করবে না। সো নগদের ওই ধরনের একটা ইমেজ তৈরি হয়েছে যে প্রথম থেকেই আসলে তাদের কাজকর্ম একটু ধোঁয়াশার ভিতরে। হ্যাঁ, সে সস্তায় দিচ্ছে, বাট আসলে সস্তার 3 অবস্থা হইতে সময় লাগবে না। সেই তুলনায় বিকাশ অনেক রিলায়েবল। বিকাশ, আমি জানি বিকাশ আবার টাকা মারবে না, এই যে এই কনফিডেন্সটা। সো এই দুইটাই কিন্তু হয়তো বা পরবর্তীতে নগদ যদি তার এই যে ক্রেডিবিলিটি ইস্যু থেকে সে যদি নিজেকে রিভাইভ না করতে পারে, তাহলে কিন্তু দিন শেষে দেখা যাবে যে বিকাশকে সে আর কখনো টক্কর দিতে পারেনি।
এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ওই যে ব্র্যান্ড ক্রেডিবিলিটি, যে আমরা এখানে দেখছিলাম যে ব্র্যান্ড ক্রেডিবিলিটি কোথায় যেন স্ট্রং, এই যে 4 নম্বরে ব্র্যান্ড ক্রেডিবিলিটি হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের একটা সোর্স। সো ব্র্যান্ড ক্রেডিবিলিটি যদি নষ্ট হয়ে যায়, আমার টেকনিক্যালি আমি যতই আগায় থাকি না কেন, আমি যতই সস্তা দেই না কেন, আমি কিন্তু এটা মানুষের মন কিন্তু আমি জয় করতে পারবো না। ওকে, দেন হচ্ছে ব্যারিয়ার্স টু এন্ট্রি। এটাও কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজের একটা অংশ, যে আমি যদি এমন একটা ব্যবসা তৈরি করি যেখানে চাইলেই ঢোকা যায় না, সেইখানেও কিন্তু আসলে আপনি যখন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তৈরি করবেন, সো ব্যারিয়ার্স টু এন্ট্রিটাও কিন্তু একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজের মতো। So barriers to entry, an economics and business term describing factors that hinder or prevent newcomers from entering a market or industry and so limit competition. এখন barriers to entry কি হইতে পারে, কিভাবে barriers to entry বাড়ানো যেতে পারে? 1, 2 আর 3 নাম্বার পড়ে আমাকে একটু বুঝাইতে পারবেন? কি দিয়ে ব্যারিয়ার্স টু এন্ট্রি বাড়ানো যায়? বুঝতেছি না তো স্যার। স্যার ক্রিয়েটিভ ইনভেনশন, যেটা আগেও বলছিলাম যে আমার স্বতন্ত্র একটা মালিকানাধীন থাকবে। ভেরি গুড। আমি এমন কিছু একটা আবিষ্কার করছি যেটা আরেকজন আবিষ্কার করতে পারে নাই। সো প্রপ্রাইটারি ব্যাকএন্ড। টেসলা এতদিন এত হাই এন্ডে কি ছিল? কারণ সে ইভি মার্কেটের সেই ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ পাইছে, সে তার কিছু সার্টেন কিছু টেকনোলজি সে আসছে যেটা তার কাছেই আছে। তো এই যে ব্যারিয়ার্স টু এন্ট্রি, কেউ চাইলেই টাকা থাকলেই আসলে ঢুকে যাইতে পারবে না। প্যাটেন্টেড অ্যালগরিদম, কোন একটা সফটওয়্যার সে নিজে তৈরি করছে, এটা প্যাটেন্ট করা, কেউ চাইলেই এটাকে কপি করে নিতে পারবে না। কপি করতে গেলে সে মামলা খাবে। ব্র্যান্ড হচ্ছে একটা ব্যারিয়ার টু এন্ট্রি, যে ট্রাস্ট, রিভিউ, সোশ্যাল প্রুফ। এই যে সে ফর এক্সাম্পল রকেট, এমএফএস, রকেট পারে নাই কেন? রকেট তো ডাচ বাংলা ব্যাংকের ছিল, ওর তো অ্যাক্সেস ছিল সব জায়গাতে ওর কি ছিল, সে কেন কখনো বিকাশের সাথে কম্পিট করতে পারে না? উপায় কিন্তু টেকনোলজিক্যালি সে কিন্তু অ্যাডভান্সড, বাট উপায় কিন্তু বিকাশ নগদের ধারে কাছেও কিন্তু এখনো যাইতে পারেনি। দে আর স্টিল ফাইটিং। সমস্যাটা কোথায়? ব্যারিয়ার্স টু এন্ট্রি কোথায়? স্যার পাবলিক অ্যাক্সেপ্টেন্সের একটা ব্যাপার আছে। বিকাশেরও তো মার্কেট মানে ক্যাপচার করতে অনেক দিন লাগছে। মার্কেট পাবলিক একটা অ্যাপ্রিসিয়েশন করার জন্য এক্স্যাক্টলি পাবলিক অ্যাকসেপ্টেন্সের একটা বড় ইস্যু আছে। এবং এইখানে সাধারণত দেখা যায় যে সাধারণত উইনার টেকস ইট অল একটা সিচুয়েশন আছে। সে ফর এক্সাম্পল গুগল প্লাস, সে ফেল করলো কেন? এসে খেয়াল আছে? গুগল প্লাস আরেকটা যে সোশ্যাল মিডিয়া লঞ্চ করছিল ফেসবুকের অল্টারনেটিভের মতন, সে কিন্তু ফেল করছে কেন বলেন তো? কারণ ফেসবুক ততক্ষণে মানুষ চিনে গেছে, ব্যবহার করা শুরু করছে। এক্স্যাক্টলি, মানে একই মানুষের দুইটা ফেসবুকের দরকার নাই, সে একটা ফেসবুক নিয়েই তার মোটামুটি দিন কেটে যাচ্ছে। সো এইসব ক্ষেত্রে অনেক সময় বলে যে উইনার টেকস ইট অল মার্কেট, যে উইনার সেই থাকে, এখানে কোনো নাম্বার 2, 3 থাকে না। সো এই ধরনের যদি হয় যে প্রথম যে মার্কেটটা পেয়ে যায়
সে বাই ডিফল্ট একটা কি বলবো একটা 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 এমন একটা পজিশনে চলে যায় যেখান থেকে আসলে তাকে সরানোটা মুশকিল। হ্যাঁ, সো এই জিনিসটা হচ্ছে ইকোসিস্টেম, নেটওয়ার্ক এফেক্ট, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন, জাপিয়ার। সো সে ফর এক্সাম্পল আমরা হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু অভ্যস্ত, টেলিগ্রাম আমরা কয়জন ইউজ করি? টেলিগ্রাম কিন্তু খুব বেশি মানুষ ইউজ করে না, কেননা হোয়াটসঅ্যাপ দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, আমার তো আননেসেসারি আমার এত এত প্ল্যাটফর্ম দরকার নেই। হ্যাঁ, টেলিগ্রাম এখন আমি যদি গোপন কোনো কিছু করি, টেলিগ্রামের সেই সিকিউরিটি সিস্টেম নাকি ভালো সেটা আমরা দেখতে পারি, কিন্তু হোয়াটসঅ্যাপটাই হচ্ছে আমার জন্য সবচাইতে সহজ এবং সাধারণত হোয়াটসঅ্যাপ ইউজ করি। আমার মোবাইলে যদিও টেলিগ্রাম আছে, বাট আমি আসলে জাস্ট একটা দুইটা পার্টিকুলার কোনো গ্রুপ ফলো করা ছাড়া আমি কিন্তু আসলে টেলিগ্রামে আমি কাউকে মেসেজ পাঠাই না। সো এগুলো হচ্ছে সবচেয়ে ব্যারিয়ার্স টু এন্ট্রি। এখন পজিশনিং করতে গেলে আমরা আসলে কি কি ধরনের মিস্টেক করি? ট্রাইং টু বি এভরিথিং ফর এভরিওয়ান। এটা কি জিনিস আমাকে একটু বোঝান তো। আমরা প্রায় এই মিস্টেকটা করি। আমরা চিন্তা করি যে সব ফিচার দিব, সবাই ইউজ করবে, সব ধরনের জিনিসপত্র অ্যাড করব, কিন্তু আসলে ওইটা না করে কোন একটা পার্টিকুলার ফিচার ওয়াইজ বা পার্টিকুলার সুবিধার জন্য তারপরে পার্টিকুলার একটা গ্রুপ অফ পিপলকে টার্গেট করে আগালে বেটার হয়। এক্স্যাক্টলি আমাকে সার্টেন টার্গেট মার্কেট অ্যাচিভ করতে হবে। আমি একাধারে আমি আড়ং আর আড়ংয়ের কাস্টমারও টানবো, আবার ঢাকা কলেজের কাস্টমারও টানবো, এটা কিন্তু হবে না। বঙ্গবাজারের কাস্টমারও টানবো, এটা হবে না। একই দোকানে এটা সম্ভব না, একই ব্র্যান্ডের আন্ডারে সেটা সম্ভব না। দরকার হলে আপনি সেপারেট ব্র্যান্ড করেন। টয়োটা যেমন করছে, টয়োটার একটা রেগুলার ব্র্যান্ড হচ্ছে টয়োটা, টয়োটার লাক্সারি ব্র্যান্ড হচ্ছে কি কোনটা? টয়োটার লাক্সারি হাই এন্ড গাড়ি কোন কোন ব্র্যান্ডের আন্ডারে নামায়? এনি আইডিয়া? ল্যান্ড রোভার না, লেক্সাস। টয়োটার হাই এন্ড ব্র্যান্ডটা হচ্ছে লেক্সাস। ল্যান্ড রোভার তো এটা মনে হয় টাটা কিনে ফেলছে। টাটা, হ্যাঁ টাটা এটা কিনে ফেলছে ল্যান্ড রোভার না রেঞ্জ রোভার দুইটাই। হ্যাঁ, তো এটা একটা মিস্টেক যে ট্রাইং টু বি এভরিথিং ফর এভরিওয়ান। আপনি সব সেগমেন্টকে আপনি একই ব্র্যান্ড দিয়ে আপনি আসলে কমিউনিকেট করতে পারবেন না বা মানে আপনি সার্ভ করতে পারবেন না। ল্যাক অফ ফোকাস ইন মেসেজিং। এই যে মেসেজটা, আমি মার্কেটে কি মেসেজ দিচ্ছি আমার সম্পর্কে, যে আমি কে, আমি কি জমিদার, নাকি আমি গণমানুষের একজন, নাকি আমি একদম চাষাভূষা, কে আমি, আমার ব্র্যান্ড প্রোফাইলটা কি, আমি কোন ধরনের কাস্টমারকে আমার কাছে আনতে চাচ্ছি, আমি কি আমার এই যে কিটা, এই যে আমি যে এই ম্যাপের ভিতরে আমি কোথায় আছি, আমার এই স্ট্র্যাটেজিক যে পজিশনিং সেটা আসলে কোথায়, সেটার মতন করে কি আমি কমিউনিকেট করতেছি কিনা। আমি ধরে নিলাম আমি ডিফারেন্সিয়েশনে আছি, বাট আমার ফোকাস হচ্ছে কস্ট ফোকাস। আমার যখন মেসেজিং আমি করতেছি, আমি নিশ মার্কেটের জন্য আমি প্রোডাক্ট ডেভেলপ করতেছি, কিন্তু আমি মার্কেটিং যখন করতেছি সামহাও আমার মার্কেটিং দেখে মনে হচ্ছে আমার এটা একটা সস্তা প্রোডাক্ট, যে ভালো ডিল পাইতে চলে আসুন এখানে। অথচ ভালো ডিল দেওয়ার কাজ তো আমার কাস্টমারের না, আমার কাস্টমার ডিফারেন্সিয়েশন খুঁজতেছে, সে স্পেশাল কিছু খুঁজতেছে। সো এই জিনিসগুলো আমরা ভুলগুলা করে থাকি। যেন হচ্ছে নট ইভলভিং উইথ মার্কেট নিডস। মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ইভলভ করে যাচ্ছে, মার্কেটের ডিমান্ড চেঞ্জ হচ্ছে, স্পেশালি টেকনোলজিক্যাল ফিল্ডে আসলে এটা তো খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ হচ্ছে। মানে এখন যারা টেকনোলজি নিয়ে কাজ করে আসলে জিনিসটা এত র্যাপিড চেঞ্জ হচ্ছে যে এক বছর পরে কি আসবে মানে এটা কোম্পানিগুলো প্রেডিক্ট করতে পারতেছে না, এত বেশি চেঞ্জ হচ্ছে। সো এটাও কিন্তু আসলে বুঝতে হবে যে আমার মার্কেট নিডস কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, সো মার্কেট নিডস কোন দিকে যাচ্ছে সেটাকে ধরতে না পারার এবং সেটার কারণে যে মানে ধ্বংস হয়ে যাওয়ার, সেটার অন্যতম একটা উদাহরণ হচ্ছে কিন্তু নোকিয়া আমরা দেখতে পারি। আমরা তারপরে কোডাক, একসময় দুনিয়ার নাম্বার 1 ফিল্ম প্রসেসিং ছিল, ক্যামেরার যে ফিল্ম, তারা দুনিয়ার নাম্বার 1 ছিল, বাট তারা যে
মার্কেট যে শিফট হয়ে যাচ্ছে, এখন যার রিলের ক্যামেরা ব্যবহার করে না, মানুষ ডিজিটাল ক্যামেরায় শিফট হয়ে যাচ্ছে, এই জিনিসটা তারা সময় মতন ধরতে পারেনি। আইডিয়ালি কিন্তু তাদেরই মার্কেট ডমিনেট করার কথা ছিল, বাট ইভেনচুয়ালি মার্কেট কিন্তু আর তারা ডমিনেট করতে পারে নাই, তারা কিন্তু নাই হয়ে গেছে। দেন হচ্ছে ইগনোরিং ইউজার পারসেপশন। এখন মানুষ আপনার সম্পর্কে কি ধারণা করতেছে সেইটা আপনি আর ধর্তব্যে নিলেন না। আরে মানুষ কি মনে করে করুক, অসুবিধা নেই, আমি আমার মতন চলতে থাকবো, আমি কি সেটা আমি জানি। দ্যাটস এ ভেরি রং মুভ। আপনার কাস্টমারের পারসেপশন যদি আপনি 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 জানেন যে আপনার প্রোডাক্ট ঠিক আছে, বাট কাস্টমারের পারসেপশন হচ্ছে আপনার প্রোডাক্ট ফল্টি, আপনি ঠিকমতো আপনার প্রোডাক্ট ঠিকমতো কাজ করে না, তাহলে কিন্তু সমস্যা। তার মানে আপনি কাস্টমারের এক্সপেকটেশন ম্যাচ করতে পারতেছেন না। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সো এই জায়গাগুলো হচ্ছে কমন মিস্টেক এরিয়া। এখন একটা জিনিস আপনারা করবেন যে ড্রাফট ইওর পজিশনিং স্টেটমেন্ট, যে ইন ওয়ান সেন্টেন্স এক্সপ্লেইন হাউ ইওর স্টার্টআপ উইল পজিশন ইটসেলফ এগেইনস্ট কম্পিটিটরস। এইটা আপনারা একটা কি বলবো এটাকে, একটা ছোট আমি একটা অ্যাসাইনমেন্ট দিতে চাই আপনাদেরকে এইটা নিয়ে, যে আপনার একটা স্টার্টআপ, সেই স্টার্টআপের পজিশনিং স্টেটমেন্টটা কি হবে, সেই পজিশনিং স্টেটমেন্ট, আচ্ছা এটা আমি এখন দিব না, বাট এই সেম জিনিসটার আমরা যখন ফাইনাল প্রেজেন্টেশনটা হবে, যখন একবারে টার্মের লাস্টে গিয়ে এই পজিশনিং স্টেটমেন্টটা আমি আপনাদের কাছে চাবো, এবং সেটার উপরে কিন্তু সিগনিফিক্যান্ট মার্ক আছে। সো এইটা আপনারা মাথায় রাখবেন যে নিকনের পজিশনিং স্টেটমেন্টটা কি। নিকন হচ্ছে সেই ক্যামেরার ব্র্যান্ড, কিভাবে সে সাজাচ্ছে, যে ফর টার্গেট মার্কেট, যে ফর ক্রিয়েটিভ প্রফেশনালস উইথ অ্যান আই ফর ক্যাপচারিং অ্যান্ড শেয়ারিং বিউটি, নিকন ইজ দ্য digital point and shoot that delivers a window to their world so they can experience deeper connections through a shared perspective because of Nikon's 100-year history. So এই যে ভাগ করে যে জিনিসটা দেওয়া, যে আমি টার্গেট মার্কেট নিয়ে কথা বলবো, ব্র্যান্ড নিয়ে কথা বলবো, আমি ক্যাটাগরি নিয়ে কথা বলবো, পয়েন্ট অফ ডিফারেন্স, আমি কিভাবে ওই যে আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা কি, কাস্টমার আমার কাছ থেকে ফাইনালি কি বেনিফিটটা পাচ্ছে এবং কেন সে আমার কথা বিশ্বাস করবে, এই জিনিসটা আপনাদেরকে তৈরি করতে হবে। এটা আমি এখনই কি দিচ্ছি না, কারণ আপনাদের সামনে একটা বড় অ্যাসাইনমেন্ট আছে, ওইটার দিকে ফোকাস করবেন। বাট আপনাদেরকে এটা ফাইনাল যে কিটা থাকবে, আপনাদের যে ইনভেস্টর পিচ যেটা থাকবে, সেই ইনভেস্টর পিচে এটা আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে। ওকে, আচ্ছা। সো সামারি আজকের ক্লাসে যদি আমরা বলি যে পজিশনিং ইজ অ্যাবাউট ডিফারেন্স, নট জাস্ট কোয়ালিটি। সো আমি কোয়ালিটি আপ ডাউন করলেই আমার কিন্তু পজিশনিং চেঞ্জ হয়ে যাবে না। এটা হচ্ছে আমি কিভাবে আমার কম্পিটিটরদের চাইতে ডিফারেন্ট, সেই জিনিসটা আমাকে ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারতে হবে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইজ আর্নড, নট ক্লেইমড। 2 নম্বরটা আমাকে কেউ বুঝায় বলতে পারবেন? কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আর্ন করতে হয়, ক্লেম করা যায় না। আমার পারফরমেন্স দিয়ে আমার আসলে মার্কেটে জায়গাটা আর্ন করে নিতে হবে। আমি এসেই বলতে পারবো না যে আমি এটা পারি, ওইটা পারি, ওইটা পারি, বাট পারফরমেন্স ওয়াইজ আসলে আমার ওগুলা কিছুই নাই, আমার প্রোডাক্টও তো ভালো না। এক্স্যাক্টলি, আমি অনেক কিছুই বলতে পারি আমার অ্যাডভার্টাইজমেন্ট, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে এইটা যদি আসলে মার্কেটে কাজ না করে, এটা কিন্তু মানুষ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হিসেবে মানুষ এটা অ্যাকসেপ্ট করবে না। সো আমার পারফরমেন্সের ভিতর দিয়েই আমাকে এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আর্ন করে নিতে হবে। ফোকাস এন্ড ক্ল্যারিটি হেল্প কাস্টমার্স রিমেম্বার ইউ। আপনার কমিউনিকেশন যত ফোকাস থাকবে, যত ক্লিয়ার থাকবে, কাস্টমার আপনাকে প্রয়োজনের সময় তত বেশি ক্লিয়ারলি মনে রাখতে পারবে। সো আমাদের ব্র্যান্ড কমিউনিকেশন কি হবে, আমরা নিজেদেরকে কিভাবে প্লেস করতে চাচ্ছি, সবকিছুই কিন্তু
এটা আমরা আমাদের কমিউনিকেশনের মাধ্যমে আমাদের এই যে এই ব্র্যান্ড পারসেপশন এটাকে আমরা এস্টাবলিশ করতে হবে। দেন হচ্ছে ইভলভিং পজিশনিং ইজ এ স্টার্টআপ সার্ভাইভাল টুল। আমি যদি কথার কথা আমি সে ফর এক্সাম্পল আমি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে শুরু করছি, অথবা আমি বাজেট ব্র্যান্ড হিসেবে শুরু করছি, মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে কিন্তু আমার পজিশনিং চেঞ্জ করতে হইতে পারে। আমি অথবা ওভার টাইম বাজেট ব্র্যান্ড থেকে আমি অথবা প্রিমিয়াম ব্র্যান্ডে শিফট করতে পারি, আমি বাজেট ব্র্যান্ড থেকে আমি অথবা কোয়ালিটি ভ্যালু ব্র্যান্ডে আমি শিফট করতে পারি। হ্যাঁ, ওভার প্রাইস ব্র্যান্ডে না যাওয়াটাই বেটার। হ্যাঁ, সো এই ধরনের যে জিনিসগুলা, আবার প্রিমিয়াম ব্র্যান্ড থেকে আমি অথবা আমাকে বাজেট ব্র্যান্ডে শিফট করতে হইতে পারে ডিউ টু মাই পজিশনিং, ডিউ টু মাই স্ট্র্যাটেজিক ফোকাস। সো এই যে জিনিসগুলো এগুলা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে পজিশনিং পার্মানেন্ট না। আপনি পজিশনিং এর উপর ভিত্তি করে আপনি আপনার যে ভিশন মিশন, আপনার কম্পিটিশন কিভাবে চলতেছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি আস্তে আস্তে নিজেকে রিডিফাইন করতে হবে। ওকে ওকে, সো আমি এখন আজকের ক্লাস মোটামুটি শেষ, আমি আপনাদের রোল কলটা করে ফেলি। আমি এটা পাঠিয়ে দিব আপনাদেরকে।